গাড়ির ভেতরে নীরবতা বিরাজ করছে। ডিসেম্বরের রাতের শহরে তত একটা শীত পড়ছে না আজ। শপিং মলের রাস্তা ছেড়ে অন্য রাস্তায় গাড়ির মোড় নিতেই ভ্রু কুঁচকাল রাফসা। জানালা দিয়ে বাইরে তাকিয়ে বুঝতে পারল শপিং মলের রাস্তা ক্রস করে চলছে তাদের গাড়িটি। রাফসা তড়িঘড়ি করে জিজ্ঞেস করল, এ কে, কোথায় যাচ্ছেন আপনি? শপিং মলের রাস্তা আমরা পেছনে ফেলে এসেছি। উদ্যান ড্রাইভিংয়ের মাঝে এক পলক তাকালো রাফসার পানে। উত্তরের আশায় চেয়ে আছে সে। উদ্যান পাত্তা দিল না, ফের সামনের দিকে তাকিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। উদ্যানকে কথা বলতে না দেখে রাফসার মেজাজ মুহূর্তে হারিয়ে গেল। রেগে বলল, সমস্যা কি? কথা বলছেন না কেন? কোথায় নিয়ে যাচ্ছেন? চুপ করে বসে থাক। তোর 100টা বোরখা চাই না? তাহলে এত কথা বলছিস কেন? বলেছিলাম তো 100টা বোরখা দিব যদি একটা শর্ত মানিস। বোরখা কিনে দিতে তো শপিং মলে যেতে হবে। আপনি ওদিকে কোথায় যাচ্ছেন বুঝলাম না। আপনার কাহিনী বলবেন? আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? উদ্যান এবার ঠান্ডা স্বরে বলল, বিয়ে করতে। উদ্যানের কথা শুনে হতভম্ব হয়ে তাকালো রাফসা। বিয়ে করতে মানে? কার বিয়ে? কিসের বিয়ে? কাকেই বা বিয়ে করতে যাচ্ছে? ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। দাঁতে দাঁত চেপে বলল, ফাজলামো করছেন আমার সাথে? কিসের বিয়ে করতে যাচ্ছেন আপনি? একবার করে হয়নি নাকি আর একটা বউ লাগবে? কয়টা লাগে আপনার, অসভ্য পুরুষ কোথাকার? রাফসার রাগী কথাগুলো শুনে উদ্যান ঠোঁট বাঁকিয়ে হাসল খানিক। মেয়ে মানুষের এই এক সমস্যা, পুরো কথা না শুনে লাফাবে, বুঝে কম চিল্লায় বেশি। হুদাই চেঁচাচ্ছে আর রাফসা রাগে ফেটে পড়ার উপক্রম। মন চাচ্ছে এই লোকটার মাথায় একটা বাড়ি মেরে বিয়ের ভূত তাড়িয়ে দিতে। কত বড় খারাপ লোক একটা! শর্তে বোরখা কিনে দিবে আর শর্তটা হচ্ছে সে আরেকটা বিয়ে করবে। তাহলে ওকে এভাবে বিয়ে করেছিল কেন? উদ্যান কথাটা ভালোবাসা ওকে সেটা তো জানে। তাহলে এখন এসব কথা বলছে কেন? উদ্যান আর চোখে তাকায় বউয়ের দিকে। রাগে ঠোঁট কামড়ে ধরে রেখেছে, চোখ জোড়া বড় বড় করে তাকিয়ে আছে, যেন এক্ষুনি খেয়ে ফেলবে তাকে। কথা বলছেন না কেন? আপনি আমাকে রেখে আবার বিয়ে করবেন? এত বড় সাহস আপনাকে কে দিল? আজব কি করলাম? এভাবে রেগে যাচ্ছেন কেন? আপনি নিজেই তো বললেন আমার সাথে সংসার করবেন না। আমি বউ ছাড়া তো আর থাকতে পারি না, তাই আর কি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি। রাফসা ভ্রু কুঁচকে বলল, আমার সাথে ফাজলামি হচ্ছে? নাটক কম করো পিউ। কোথায় যাচ্ছেন সেটা বলুন। উদ্যান এইভাবে বলল, বললামই তো বিয়ে করতে। সেই সাহস আছে আপনার? জানতে চাই রাফসা। উদ্যান হাসছে মনে মনে প্রচুর। হ্যাঁ, অবশ্যই আছে। আমার আবার বরাবর সাহস একটু বেশি, সেটা আপনি খুব ভালো করেই জানেন। উদ্যানের কথায় রাফসা শান্ত দৃষ্টিতে তাকিয়ে নিচু হয়ে জুতো খুলে ফেলল। পা জোড়া উপরে তুলে ঢেলান দিয়ে বসল। তারপর উদ্যানের কোলের উপর পা রেখে গম্ভীর গলায় বলল, কি বলেছিলেন যেন? আবার বলুন। উদ্যান ভ্রু কুঁচকে নিজের কোলে থাকা একজোড়া পায়ের দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে আনল রাফসার পানে। কত বড় সাহস হচ্ছে মেয়েটার! ভ্রু কুঁচকে বলল, আপনি তো দেখি ভারী বেয়াদব, আর আপনি তো দেখি ভারী অসভ্য লোক। রাফসার এহেন কথায় উদ্যান থতমত খেয়ে গেল। শুরু থেকেই অসভ্য তকমা লাগিয়ে আসছে, আজ অবধি এটাই বহাল ওর জন্য। শেষবার জিজ্ঞেস করছি, কোথায় যাচ্ছেন বলুন? বিয়ে করতে। আপনি করতে যাচ্ছেন বিয়ে? কাকে? তোকে। সংক্ষিপ্ত উত্তর উদ্যানের। কিন্তু এতে রাফসার চোখ বের হয়ে আসার উপক্রম। এই লোক কি বলছে? অবাক হয়ে বলল, আমাদের তো একবার বিয়ে হয়েছে, তাহলে আবার কিসের বিয়ে? সেটা রেজিস্ট্রি হয়েছে শুধু, ইসলামিক বিয়ে হয়নি এখনো। আজকাল মনটা বেশ অবাধ্য হয়ে যাচ্ছে, পুরোপুরি বৈধতা ছাড়া কিছুই করতে পারছি না। ভেবেছিলাম আনুষ্ঠানিকভাবে বিয়েটা করব, এখন সেই পরিস্থিতিতে নেই আমি। উদ্যানের কথার মানে খুব স্পষ্ট করেই বুঝতে পারল রাফসা। ঠোঁট বাঁকিয়ে বলল, গাড়ি থামান, আমি করব না আপনাকে বিয়ে। উদ্যান হুট করেই গাড়ি থামিয়ে দিল। রাস্তায় গাড়ি সাইড করে বসল। রয়েসে বলল, আইনিভাবে আমরা স্বামী স্ত্রী, তাহলে এখন ইসলাম অনুযায়ী বিয়ে করতে প্রবলেম কি? আমি বোরখা কিনতে এসেছি, বিয়ে করতে নয়। কথাটা খানিক জোরেই বলল রাফসা। উদ্যান খানিক চুপ করে থেকে ঠান্ডা স্বরে বলল, তার ব্যস্ততাই তো করছি। মানে কিভাবে? উদ্যান হাসল খানিকটা, বোঝানোর মতো করে বলে উঠল, দেখ, তোর 100টা বোরখা চাই, তাই না?
রাফসা উপর নিচ মাথা নাড়ল। মানে 100টা বোরখা চাই তার। ছোট আম্মু তোকে কখনো এতগুলো বোরখা কি নিতে দিবে না। আমি বলেছি যখন নিয়ে দিব, কিন্তু তার একটা শর্ত আছে। আমাদের এখনো ইসলাম অনুযায়ী বিয়ে হয়নি। তুই শুধু 3 বার কবুল বলবি, আর আমার তরফ থেকে তার বিনিময়ে 100টা বোরখা নিবি। এটা ভালো হবে না? রাফসা মুহূর্তেই ভাবতে বসল। উদ্যান আবারও বুঝাতে বলল, ভেবে লাভ কি? আমাদের অলরেডি বিয়ে হয়ে গিয়েছে। 3 কবুল বলবি না আমার নামে? 3 কবুল বললে সত্যি সত্যি বোরখা নিয়ে দিবেন এতগুলো? খুবই উৎসাহী কণ্ঠ শোনালো। হ্যাঁ, নিয়ে দিব বললাম তো। তোর বার্থডে গিফট হিসেবে 18টা বোরখা দিলে এখন 3 কবুলের বিনিময়ে 100টা বোরখা দিব না? ভাবলি কি করে? আচ্ছা বলবো। আমাকে বোরখা নিয়ে দিলে ব্যাস কাজ হয়ে গেল। বিজয়ের হাসি ফুটে উঠল উদ্যানের ঠোঁটের কোণে। মনে করেছিল বেশ বেগ পেতে হবে, কিন্তু আজ কোনো কষ্টই করতে পারল না। উদ্যান জানে রাফসা বোরখার জন্য অনেকটাই পাগল, কিন্তু এতটা পাগল হবে ভাবতে পারেনি। গাড়িটি এসে থামল একটি বাড়ির সামনে। একতলা বিশিষ্ট বাড়িটি খুব নিপুণভাবে যেন তৈরি। উদ্যানের সাথে রাফসা গাড়ি থেকে বেরিয়ে এলো। বলল, এখানে এসেছি কেন? উদ্যান কিছু বলল না। রাফসার হাত নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে এগোলো বাড়ির দিকে। কলিং বেল দিতেই একজন ছেলে এসে দরজা খুলল। সালাম দিতে উদ্যান হাসি মুখে সালামের উত্তর দিয়ে বলল, হুজুর বাড়িতেই তো? ছেলেটা মাথা নেড়ে বলল, হ্যাঁ আব্বু বাড়িতেই আছে ভাইয়া। ভেতরে বসার 5 মিনিট বাদেই একজন হুজুর এলো। তাকে দেখে দুজনে সালাম দিল। কি অবস্থা বাবা? কত বড় হয়ে গিয়েছো? এই তো সেদিন কায়দা নিয়ে এসে আরবি পড়তে, দেখতে দেখতে কত সময় চলে গেল। উদ্যান হাসল। হুজুর রাফসার দিকে তাকিয়ে বলল, এই সে যার কথা বলেছ ফোনে? হ্যাঁ হুজুর, ছোট আব্বুর মেয়ে। হুজুর অবাক হয়ে বলল, রাজীবের মেয়ে? মাশাআল্লাহ, কত বড় হয়ে গিয়েছে। সেই ছোট্ট একটা বাচ্চা দেখেছিলাম, কিন্তু ফ্যামিলি ছাড়া মানেই ঠিক বুঝতে পারলাম না। জি, আমাদের রেজিস্ট্রি হয়েছে আরও 3 বছর আগে। এখন ইসলামিক বিয়ে করতে চাইছি। ফ্যামিলিকে সময় হলে জানাবো। আর আপনাকে তো টুকটাক কিছু বললাম। হ্যাঁ বুঝেছি, তাহলে শুরু করি। হুজুর যাবতীয় সব কিছু পড়ে রাফসাকে বলল, বলো মা কবুল। রাফসা কবুল না বলে উদ্যানের দিকে তাকিয়ে বলল, সত্যি সত্যি কবুল বললে বোরখা দিয়ে দিবেন তো? উদ্যান কপাল চাপড়াতে মন চাইছে। হায় আল্লাহ, রাফসার কথায় হুজুরের 2 ছেলে এবং হুজুর অবাক। বলল, উদ্যান কি বলছে ও? কিছু না হুজুর। তারপর রাফসার দিকে তাকিয়ে হেসে ধীর কণ্ঠে শুধায়, কবুল বলে দাও বউ। সত্যি সত্যি নিয়ে দিব? রাফসাকে আর পায়কে চটপট করে বলে দিল তার শখের পুরুষের নামে 3 কবুল। উদ্যানও বলল। সবশেষে মোনাজাত ধরল তারা কয়েকজন। ভাই আমি একটু শপিং মলে যাই। রনির কথায় আবিয়ানের মনোযোগ বিচ্ছিন্ন হয়। রনি বাইরে দাঁড়িয়ে আছে। আবিয়ান রুমের ভেতরে তার কাজে ব্যস্ত। হুট করে ডিস্টার্ব করাতে মন চাইছে এক্ষুনি বাইরে গিয়ে রনির ঘাড় থেকে মাথাটা নামিয়ে দিতে, কিন্তু এই অবস্থায় এখন বাইরে যেতে পারবে না। চিড়চিড় করে রেগে বলল, আমার পার্সোনাল টাইমে এসে বাগড়া দিচ্ছিস তুই? সরি ভাই, আপনি আপনার কাজ করুন। কথাটা বলেই আর এক মুহূর্ত দাঁড়ালো না রনি। তড়িঘড়ি করে নেমে এলো। ভয়ে বুক কাঁপছে ওর। ভুলেই গিয়েছিল ব্যাপারটা। আবিয়ানকে আজকাল বড্ড অচেনা মনে হয়। এক একবার এক এক রূপ তার। রনির মাঝে মধ্যে মনে হয় সব ছেড়ে ছুড়ে বেরিয়ে যেতে, কিন্তু সংসারের টানে পারে না। যে কাজে জড়িয়ে গিয়েছে সেখান থেকে ফিরলেও ফ্যামিলির উপর চাপ পড়বে, বিভিন্ন বিপদ হবে। তার মা বাবা, বোনের। চোখটা ঝাপসা হয়ে এলো বোনের কথা ভাবতেই। নিয়তি এত খারাপ হলো কেন ওর? এমন এক লোকের নজর কেন পড়েছে তার ছোট্ট বোনটার ওপর? উত্তর খুঁজে পায় না রনি। নিয়তি নির্মম পরিহাস ভেবেই নিয়েছে। প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে শাড়ি, লেহেঙ্গা, বিভিন্ন কিছু দেখছে। অবশেষে একটা দোকানে বেগুনি রঙের শাড়ি পছন্দ হয় রাফসার। পরে গোল্ডেন কালার কাজ করা দরকারি আরও কিছু জিনিস কেনাকাটা শেষ করে রাফসা নিঃশ্বাস ফেলে। এবার উদ্যানের পালা। ছেলেরা গায়ে হলুদ সাদা পাঞ্জাবি পরবে, সেই অনুযায়ী উদ্যান সাদা পাঞ্জাবি কিনল। তাদের কেনাকাটা সম্পূর্ণ শেষ হতেই রাফসা বলল, এইবার বোরখার দোকানে চলুন। উদ্যান আর চোখে তাকায় বউয়ের দিকে। এখন না, পুরো শপিং মল মাথায় তুলে গম্ভীর গলায় বলল, তুই কসমেটিক্স কি নিবি কিনে নে, আমি বোরখা কিনে আনছি। রাফসা বাদশা দে। আমিও যাব। আপনি এটা পারবেন না।
পারবো, তুই যা, আমি আসছি। তো আর তোর হয়ে গেলে গাড়িতে গিয়ে বসবি, এখানে দাঁড়িয়ে থাকার দরকার নেই। রাফসাকে আর কিছু বলার সুযোগ দিল না উদ্যান। গটগট পায়ে সামনে এগিয়ে যায়। পেছনে রাফসা রেগে তাকিয়ে আছে। অজ্ঞতা আর দাঁড়িয়ে না থেকে বাম দিকে লেডিস কর্নারে ঢুকে রাফসা সেই কখন গাড়িতে এসে বসেছে। তখন প্রায় ৩-৪টা দোকানে উদ্যানকে খুঁজল, কিন্তু পায়নি। বিরক্ত হয়ে চলে এসেছিল গাড়িতে। এখন আরও বিরক্ত লাগছে। কেন যে জোর করে গেল না তখন, ধুর, ভালো লাগে না। তখন এই গাড়ির দরজা খুলে ভেতরে আসে উদ্যান। রাফসা তাকায়, হাত খালি দেখে ভ্রু কুঁচকে বলল, বোরখা কোথায়? স্ত্রীর অঙ্গে হাত রেখে গম্ভীর গলায় বলল, ঢিকিতে রয়েছে। ও, ১০০টা এনেছেন তো? উদ্যান ভ্রু কুঁচকে বলল, কিসের ১০০টা? আঁতকে উঠল রাফসা। মানে, আপনি বলেছেন কবুল বললে সত্যি সত্যি ১০০টা বোরখা কিনে দিবেন। তাহলে এসব কি কথা? মগের মূল্য তো বলেছিলাম বোধহয়। ১০০টা আনিনি, অত টাকা নেই আমার বউ। বাই দা ওয়ে, 10টা এনেছি। উদ্যানের কথায় রাফসা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। কি বলছে এই লোক? তার মানে ওকে ভুলিয়ে ভালিয়ে লোভ দেখিয়ে কবুল বলিয়েছে, আর রাফসা সেই ফাঁদে পা দিয়ে কবুল পড়েছে এই লোকটার নামে। বাচ্চামো স্বভাবটা এখন আর নেই রাফসার মাঝে। চোখ দুটো যেন আগুন বের হচ্ছে তার। নাকের ডগায় ছোট ছোট শিশিরের ন্যায় ঘামের বিন্দু জমেছে। রাগে গজগজ করছে অষ্টাদশী। কত বড় চালাকি করেছে ওর সাথে। আরও নিজেই কেন যে সে পাদে পা ফেলল। রাফসা রাগে অভিমানে মুখ ঘুরিয়ে নিস্তব্ধ শহরে তাকিয়ে রইল। কোনো কথা বলল না, কোনো কৈফিয়ত চাইল না। উদ্যান ড্রাইভিংয়ের মাঝে বেশ কয়েকবার আর চোখে তাকায় বইয়ের দিকে, যে কিনা এই মুহূর্তে রেগে পটকা মাছের মতো ফুলে আছে। তার কাছে এই মুহূর্তে আসলেই এত টাকা নেই। বোরখা কিনে দিবে কি করে? মেডিকেলে জয়েন করেছে, বেশি দিন হয়নি। বাইরে থাকাকালীন খরচ হয়েছে প্রচুর। যা জমানো টাকা ছিল বাড়িতে ফেরার সময় সব টাকা শেষ। প্রত্যেকের জন্য গিফট কিনে সে দেউলিয়া হয়ে আছে। দেশে ফিরেও তো কোনো কাজ করেনি। এখন এটা কি করে বুঝাবে এই অভিমানী কন্যাকে? আশ্চর্যের ব্যাপার, উদ্যান ভয় পাচ্ছে রাফসার সাথে কথা বলতে। মাঝ রাস্তায় না আবার চেঁচিয়ে ওঠে। ড্রাইভিং করার মাঝে রেস্টুরেন্ট চোখে পড়ল। খিদে পেয়েছে তার অনেক। রাফসাও বোধহয় সন্ধ্যায় কিছু খায়নি। বাড়ি ফিরে ঘুমেই দেখেছিল তাকে। আর বাড়িতে বোধহয় এতক্ষণে সবাই খেয়ে শুয়ে পড়েছে। রেস্টুরেন্টের সামনে গাড়ি সাইড করে বিনা বাক্যে বেরিয়ে গেল উদ্যান। গাড়ি থেমে যাওয়াতে ভ্রু কুঁচকাল রাফসা। এই মাঝ রাস্তায় কি হলো আবার? ৫ মিনিট বাদেই উদ্যান ফিরে এলো, হাতে বিরিয়ানির প্যাকেট। তবুও গ্রানটা বাড়ি খাচ্ছে যেন রাফসার নাকে। মুহূর্তেই খিদে পেল যেন রমণীর। দুপুরে না খেয়ে ঘুম দিয়েছিল রাফসা, এক ঘুমে সন্ধ্যা। তারপর তো আর কিছুই খাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। রাফসার ভাবনার মাঝেই গাড়ি যেন নড়ে চড়ে উঠল। বুঝতে পেরেই দৃষ্টি সরিয়ে আনল। নিস্তব্ধতা ভেঙে উদ্যান ধীর কণ্ঠে বলল, সরি, এই মুহূর্তে এত টাকা ছিল না আমার কাছে। রাগ করে থাকিস না। রাফসা আর চোখে তাকায়। ভ্রু কুঁচকে বলল, ১০০টা বোরখা চাইলাম, কিন্তু আপনি দিলেন না। উদ্যান বুঝতে পারে তার বউয়ের রাগের চেয়ে অভিমান বেশি হয়েছে। পরে টাকা হলে কিনে দিব। রাফসা মুখ ফিরিয়ে নেয়, ভেংচি কেটে বলল, পরে টাকা হতে হতে যদি আমি আর না থাকি? সময় ফুরিয়ে গেলে কাকে কিনে দিবেন ১০০টা বোরখা? রাফসার এহেন কথায় মুহূর্তেই শান্ত যুবক অশান্তে পরিণত হয়। কপালে ভাঁজ পড়ল কয়েক স্তর। হাত কেঁপে উঠল সহসা। তার সঙ্গে বোধহয় বুকটাও কাঁপছে। হিসিয়ে বলল, কি বলছিস এসব? যা সত্যি তাই বললাম। কোথায় যাবি তুই আমাকে ছেড়ে? উদ্যানের কথায় কেমন অসহায়ত্ব টের পেল রাফসা। লোকটা বুঝি সিরিয়াসভাবে নিয়েছে কথাটা। রাফসা নিজেও বুঝতে পারল উদ্যানের পরিস্থিতি। অযথা রাগ করে লাভ নেই। টাকা থাকলে অবশ্যই উদ্যান কিনে দিত। দুজনের মধ্যে আর কোনো কথা হলো না। রাত হয়েছে অনেক, প্রায় 11:30। কোঠায় ঘড়িটি ফরাজি বাড়িতে এসে থামে। গাড়িটি চারদিকে নিস্তব্ধতা বিরাজ করছে। ঝিকঝিক পোকার আওয়াজ আসছে ক্ষীণ গতিতে। উদ্যান আগেই ডেকে নেমে ঢিকি থেকে একে একে প্রতিটা শপিং ব্যাগ বের করে নিল। রাফসা আড়মোড়া হয়ে বের হলো। উদ্যানের কাছে দাঁড়িয়ে বলল, আমাকে দিন কিছু। লাগবে না, সামনে হাঁট। অগত্যা বাধ্য হয়ে রাফসা বাড়ির রাস্তা ধরল। পেছনে ওর সূক্ষ্ম কবচ ছাড়ার মতো আসছে। দরজার কাছে দাঁড়াতেই ভেতর থেকে কেউ দরজা খুলে দিল। রোহান ছাড়া আর কেউ নয়,
সেটা। দরজার সামনে দাঁড়িয়ে চোখ ছোট ছোট করে বলল, এতক্ষণ কোন রাজকাজ করেছিস তোরা? আমাকে ঘুমাতে দিলি না? রাফসা ক্লান্তিতে এক হাতে রোহানকে ধাক্কা মেরে ভেতরে যেতে যেতে বলল, তোমাকে ধরে রেখেছিলাম নাকি? ঘুমাওনি কেন? তোর জামাই হুকুম দিয়েছে আমি যেন চোখ জোড়া খুলে দরজা খোলার জন্য বসে থাকি। রাফসা ততক্ষণে সোফায় বসে টি টেবিল থেকে পানি ঢেলে সবেই মুখে দিচ্ছিল। রোহানের কথায় তৎক্ষণাৎ মুখের ভেতরে যাওয়া পানিটুকু বেরিয়ে এলো। কাশতে কাশতে মুখ লাল হয়ে গেছে। উদ্যান হাতের ব্যাগগুলো সোফায় ফেলে মাথায় মৃদু চাপড় মারতে মারতে পানি খাওয়া রাফসা স্বাভাবিক হয়ে চোখ বড় বড় করে তাকালো রোহানের দিকে। রাফসাকে নিজের দিকে এমন করে তাকিয়ে থাকতে দেখে রোহান জিজ্ঞেস করলো, কি হয়েছে? এমন করে তাকিয়ে আছিস কেন তুই? আমাকে কি বেশি সুন্দর লাগছে? বিয়ের বয়স হয়েছে তাই না? যে কেউ দেখলে বলে দিতে পারবে আমার চেহারা সুন্দর হয়ে যাচ্ছে। আরও বেশি সুন্দর হবে যদি বিয়েটা করি। তুমি এত কথা বলো কি করে? সব দয়ালের ইচ্ছে। আর মুখ দিয়েই তো কথা বলার জন্য। শুধু শুধু কেন মুখটাকে কথা না বলে বন্ধ রাখবো? তাহলে তো মুখে জং ধরে যাবে। পরে যদি কোনো মেয়ে আমাকে বিয়ে না করে। নিজে তো বিয়ে করে বসে আছিস, আমি তোর বড় হয়ে এখনো বিয়ে করতে পারলাম না। মানুষ শুনলে ছিছি করবে। আমার যদি একটা বউ থাকতো তাহলে এমন করে শপিং করে দিতে পারতাম। আর বউ না? আর বলতে পারল না রোহান। তার আগে উদ্যান ধমকে উঠল, চুপ কর শালা। রোহান চোখ বড় বড় করে তাকালো, এগিয়ে এসে উদ্যানের পাশে বসে অবাক হয়ে বলল, কি বললি তুই? আমি তো তোর শালা? তুই ভুলে যাচ্ছিস আমার বোন যারাকে বিয়ে করিসনি, রিশানের বোন রাফসাকে বিয়ে করেছিস। আমি তোর শালা হব না। চুপ করবি তুই? রোহান চুপ করল না, উল্টো বুঝানোর সহিত বলল, আরে তুই বুঝতে পারছিস না কেন? শোন, আমি তোর শালা হব না তো। আমি যেহেতু রাফসার বড় ভাই সম্বন্ধী হব। আর আমি রাফসার বড় আব্বুর ছেলে, হচ্ছে কি জ্যাঠাতো ভাই। তার মানে পুরো হিসেব করলে হবে যে আমি তোর জ্যাঠাতো সম্বন্ধী। তাহলে শালা বলছিস কেন? রোহানের এহেন আজগুবি কথা শুনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল রাফসা। কিসব বলছে? রাফসাকে এভাবে দাঁড়িয়ে যেতে দেখে রোহান ফের বলল, এখন তোর সায়েন্স বুঝাই। শোন, তুই আমার ছোট চাচার মেয়ে, মানে চাচাতো বোন। উদ্যান আমার চাচাতো ভাই, আমি তোদের জ্যাঠাতো ভাই। এখন এক কথা হচ্ছে যে তোর জামাই হলো উদ্যান, মানে তোর চাচাতো জামাই। তোর চাচাতো জামাইয়ের জ্যাঠাতো ভাই আমি। আমি উদ্যানের 2 মাসের ছোট, তাহলে হব দেবর। আর যেহেতু আমি জ্যাঠাতো ভাই, সেহেতু আমি তোর জ্যাঠাতো দেবর আর উদ্যানের জ্যাঠাতো সম্বন্ধী। বুঝতে পেরেছিস? উদ্যান বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। বিরিয়ানির প্যাকেটগুলো এক হাতে নিয়ে অন্য হাতে রাফসার হাত চেপে ধরল। রোহান পুনরায় বলতে শুরু করলো, আর তোদের বাচ্চা হলে রাফসার হাত ধরে নিয়ে যেতে যেতে উদ্যান বিরক্ত গলায় বলল, তোর বক বক শোনার সময় নেই। আরে আমার কথাটা শোন, পুরোটা শেষ করতে দে। ওরা আর পেছনে তাকালো না। রোহান 2 হাত কোমরে রেখে গম্ভীর গলায় বলল, আমি তো খুব ভালো সায়েন্স পড়ি। আলবার্ট আইনস্টাইন এত সহজে এভাবে প্যাচ ভাঙতে পারতো না। আমাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। উদ্যানের রুমের পরেই রাফসার রুম। ভেবেছে নিজের রুমেই চলে যাবে, কিন্তু উদ্যান রাফসাকে নিয়ে নিজের রুমেই ঢুকে দরজা বন্ধ করে দিল সাথে সাথে। রাফসা অবাক হয়ে বলল, এখানে এনেছেন কেন? উদ্যান ভ্রু কুঁচকে তাকালো। খাবারের প্যাকেটগুলো টেবিলের উপর রেখে বলল, কাজ আছে। আর রুমের কি অবস্থা করে রেখেছিস? আমি ফ্রেশ হয়ে আসছি, বোরখা খুলে আগে রুমটা গুছিয়ে নে। আজব, এত রাতে রুম গোছানোর জন্য এনেছেন? আর আমি কেন আপনার রুম গোছাবো? আজব, রুম এলোমেলো করেছে কে? তেরামি না করে তাড়াতাড়ি বোরখা খুলে রুম গোছা, তারপর নিচ থেকে প্লেট নিয়ে আয়। রাফসাকে কিছু বলার সুযোগ দিল না উদ্যান। ফ্রেশ হতে চলল ওয়াশরুমে। বিরক্ত হয়ে রাফসা দাঁড়িয়ে রইল। দুপুরেই এই হাল করেছে নিজের হাতে। কে জানতো ওকেই সব গোছাতে হবে। আর দাঁড়িয়ে থাকলো না, বাধ্য হয়ে রাফসা একে একে সব কাজ গুছিয়ে নিচ্ছে। সোফার কুশন মেঝে থেকে তুলে জায়গায় রাখলো, বইগুলো তাকে তাকে সাজিয়ে রাখলো। কমফোর্টারটি সুন্দর করে ভাঁজ করে বিছানা গুছানোর কাজ শেষ করে তারপর নিচ থেকে প্লেট নিয়ে আর পানি নিয়ে আসে। কাজ শেষ করে রাফসার বোরখা খোলার কথা স্মরণ হলো। টেনে টুনে হিজাব খুলে নিল। বোরখাটা খুলে এক হাত দিয়ে ছুঁড়ে মারল উদ্যান। সবেই ফ্রেশ হয়ে বেরিয়েছিল, হঠাৎ মুখে গিয়ে
কিছু একটা পড়তে অবাক হলো। কাপড়টা মুখের উপর থেকে সরিয়ে ভ্রু কুঁচকে তাকালো রাফসার দিকে, কিছু বলল না। টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, রাত অনেক হয়েছে, সকালে ডিউটি আছে আমার। রাফসা বাধ্য মেয়ের মতো ফ্রেশ হতে চলে যায়। বেরোয় মিনিট ৫ বাদেই। উদ্যানকে সোফায় বসে প্যাকেট থেকে প্লেটে খাবার ঢালতে দেখে গেল। রাফসাকে দেখেই বলল, এদিকে আয় ফার্স্ট। যেতেই উদ্যান হাত ধরে টান মেরে পাশে বসিয়ে দিল। এক লোকমা মুখের সামনে ধরে বলল, তেরামি না করে জলদি জলদি ফিনিশড কর, আই এম টায়ার্ড। খিদে থাকার কারণে রাফসা আর কিছুই বলল না। উদ্যানের হাতেই খাবার খেলো চুপচাপ। রাফসাকে খাইয়ে দেওয়ার মাঝে নিজেও খাওয়া শেষ করে পানি খেয়েই রাফসা উঠে দাঁড়ালো। নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ানোর আগেই উদ্যান খপ করে কোলে তুলে নিল। রাফসা পুরোই হতবাক, কথা বলার সময়টুকু পেল না। ততক্ষণে উদ্যান ঘরের লাইট নিভিয়ে রাফসাকে নিয়ে শুয়ে পড়ল। এই, আমি আমার রুমে যাব, এটাই তোর রুম, এখন চুপ থাক। রাফসা আর কিছু বলতেই যাবে, হুট করে উদ্যান প্রশ্ন করল, তুই রেজিস্ট্রি পেপারে সাইন করেছিলি কেন? আমি যা করেছি তাতে আমায় ঘৃণা করার কথা ছিল। উদ্যানের কথায় রাফসা শান্ত হয়ে গেল। তারপর ধীর কণ্ঠে বলল, আমি আপনার আলমারিতে একটা ডায়েরি পেয়েছিলাম, যাতে আমার প্রেমে পড়া থেকে শুরু করে কিছু কথা লেখা ছিল। এই বাড়ির একজন আমাদের সংসারটাকে ভাঙার দোহাই দিয়ে আপনাকে আমার থেকে দূরে রাখার চেষ্টা করত। আপনিও সব মুখ বুজে সহ করলেন শুধুমাত্র দাদার কারণে। দাদা মৃত্যুর আগেই কথা নিয়েছিল এই সংসারে কখনো যেন ভাঙা না ধরে। হুঁ, আর কিছু কারণ আছে। ওনার বোনকে তোর আব্বু ফিরিয়ে দিয়েছিল। তাও কিভাবে জানিস? আমি যেভাবে তোকে কথাগুলো বলে অপমান করেছিলাম ঠিক সেইভাবে। আমি কখনোই তোকে ভয় পেয়ে এসব কথা তোকে বলতে পারলাম না। বলতে হয়েছে ছোট চাচির জন্য। উনি সংসার এবং তোর পড়াশোনার ব্যাপারে অনেক চিন্তিত ছিল। চাচি বুঝতে পেরেছিল তুই আমার প্রতি উইক। সেই মুহূর্তে তোকে প্রশ্রয় দেওয়া আমার ঠিক হবে না। সেই মানুষটির সংসার ভাঙার কথায় ছোট চাচি জোরাজুরি করেছিল। বাড়ির বউরা দাদাকে কথা দিয়েছিলেন কখনো সংসার ভাঙতে দিবে না। তার মানে আম্মু জানে? আমাদের বিয়ের কথাও জানে? হ্যাঁ, সব জানে। অ্যান্ড আজকের দিন কবুলের সম্পূর্ণ কাহিনী চাচির দেওয়া আইডিয়া। ইসলামিক বিয়ের ব্যাপারে চাচি বেশি চিন্তিত ছিল। ওনার কথাতেই আজকে সব হয়েছে। রাফসা স্তব্ধ হয়ে শুনল সব। ও ভাবতেই পারছে না সব কিছু ওর আম্মু জানে। আমার প্রতি আর কোনো অভিযোগ নেই তো তোর? রাফসা মৃদুস্বরে বলল, কোনো অভিযোগ নেই, কিন্তু আপনি আমার গায়ের রং নিয়ে কেন খোঁটা দিয়েছেন? রাফসার কথায় দীর্ঘশ্বাস ফেলে উদ্যান দুহাতে শক্ত করে চেপে ধরল বউকে। বন্ধুরা, গল্পের মাঝেই বলছি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্প ভালো লেগে থাকলে অবশ্যই গল্প সম্পর্কে গঠনমূলক বক্তব্য করবেন। আপনাদের মতামতের আশায় থাকব। আপনাদের গঠনমূলক বক্তব্যে আমরা অনুপ্রাণিত হই নতুন করে গল্প লিখতে এবং ভয়েস দিতে। বন্ধুরা, আবারও গল্পে ফিরে আসছি। গালে হালকা করে ঠোঁট চেপে বলল, বাধ্য হয়েই বলেছি জান, তুই আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী। আমার বউয়ের মতো সুন্দর নারী এই পৃথিবীতে একজনও নেই। আজ এই পর্যন্তই বন্ধুরা।